ভার্টিক্যাল অ্যাক্সিস হরিজন্টাল অ্যাক্সিস কোনটা স্যার হরিজন্টালটা হচ্ছে ওয়াই আর কি, যেটা হচ্ছে ল্যান্ড বলা যায়। আচ্ছা, যেটা শোয়ানো সেটাই হ্যাঁ। সমান্তরালে প্যারালাল মাটিতে যেটা গ্রাউন্ড বরাবর, এটা যে লাইনটা টানলাম এটা কি? এটা ভার্টিক্যাল স্যার। আর এটা হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে? জি স্যার। এটাকে বলা হয় অরিজিন মূল বিন্দু, আর এটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, আর এটাকে বলি ওয়াই অ্যাক্সিস। সাধারণত একটা গ্রাফকে চারটা ভাগে ভাগ করা যায়। মানে এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্র্যান্ট, এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্র্যান্ট। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে এক্স এবং ওয়াই দুইটা ভ্যালুই হচ্ছে পজিটিভ। all sign are positive. সেকেন্ড কোয়াড্র্যান্টে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। থার্ড কোয়াড্র্যান্টে হচ্ছে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্র্যান্টে হচ্ছে এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে, যাই হোক এগুলো অনেক সময় জানা দরকার হয়। আমরা যদি ডায়াগ্রাম আঁকতে বলি অথবা কোন একটা ইকুয়েশন দিয়ে দেই, বললাম যে এটা একটা ডায়াগ্রাম আঁকো, সেক্ষেত্রে ওই ডায়াগ্রাম আমরা এটা পড়ছি স্যার, এগুলি সরি স্যার আমরা পড়ছিলাম স্যার ইন্টারে হ্যাঁ তো সাইন কস। স্যার আমরা তো মনে হয়ে গেল স্যার ইকো বাই নেই। স্ট্যাটিস্টিক্স না, স্ট্যাটিস্টিক্স পড়াও না, নরমাল করতে তোমাদের জেনারেল না না জেনারেল ম্যাথেও ছিল 9 10 এ অনেকে আছে ওই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে আসে। হ্যাঁ 9 আছে। দেখো আমাদের বললাম যে হরিজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিস সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে? আর আমরা যে ডায়াগ্রামগুলো সবচেয়ে বেশি পরিমাণ ইউজ করি সাধারণত বার চার্ট এবং পাই চার্ট বা বার ডায়াগ্রাম বা পাই ডায়াগ্রাম। এই দুইটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটাকে প্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করি। কোয়ালিটেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটাকে প্রেজেন্ট করার জন্য ইউজ করি। আর বাকিগুলো হচ্ছে এই বার ডায়াগ্রাম বা বার চার্ট, এই দুটো হচ্ছে বার চার্ট এবং পাই চার্ট কোয়ালিটেটিভ ডাটাকে প্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করে থাকি। হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, লাইন ডায়াগ্রাম। স্যার আপনি একটু সবারটা অফ করে দেন স্যার। মাইক কি অন আছে তাই না? স্ক্রিনের ইয়ে থেকে আওয়াজ আসছে। জি স্যার, ওটা থেকে আওয়াজ আসতেছে। আমাদের তো মনে হচ্ছে একজন কি সেলিব্রেট করা উচিত। একজন নতুন স্টুডেন্ট আছে মনে হচ্ছে আমাদের ক্লাসে। জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার ওকে আসলেই ফুল টুল দেওয়া দরকার স্যার। জি স্যার, ফুলের মালা দিয়ে ওকে বরণ করুন। ফুলের মালা দিলে হবে না তো, কারণ সেখানে এদেরকে আমলি এদেরকে নৌকা দিয়ে, সোনার নৌকা দিয়ে, ও আচ্ছা, তাই না? জি স্যার। হয়তো সোনার কলম দিয়ে দিতে হবে অথবা, ঠিক না? জি স্যার একদম। অনেক ফেমাস একজন স্টুডেন্ট আমাদের। যাই হোক, আমরা বলছি যে এই প্রথম ডায়াগ্রাম দুইটা, বার ডায়াগ্রাম এবং পাই ডায়াগ্রাম, হ্যাঁ এটা হচ্ছে যে এই দুইটা ডায়াগ্রাম ইউজ করি আমরা কোয়ালিটেটিভ ডাটাকে প্রেজেন্ট করার জন্য। If we want to present qualitative data through diagram, then we should use bar diagram or pie diagram. So bar chart or pie chart.
আর কোয়ান্টিটেটিভ ডেটা হলে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, লাইন ডায়াগ্রাম, এগুলো আমরা ইউজ করি। লাইন ডায়াগ্রাম আবার একটা স্পেশাল ক্ষেত্রে আমরা ইউজ করি, আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে টাইম সিরিজ ডেটা পড়িয়েছিলাম, মনে আছে? জি স্যার, টাইম সিরিজ যেটা ছিল। টাইম সিরিজ ডেটা, হ্যাঁ, টাইম সিরিজ ডেটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে লাইন ডায়াগ্রাম বা লাইন চার্ট হচ্ছে মোস্ট সুইটেবল ওয়ে। ওকে, আমরা ডায়াগ্রাম তৈরি করার সময় আমাদের কিছু জেনারেল প্রিন্সিপলস মনে রাখতে হবে, কিছু সাধারণ নীতিমালা মনে রাখা দরকার হয়। নাম্বার 1 বলছে ডায়াগ্রাম খুব বেশি ক্লামজি হয় না, ডায়াগ্রামটা হয় খুবই সিম্পল। ঠিক আছে, ডায়াগ্রাম শুড বি সিম্পল। 2 নাম্বার বলছে each diagram must be given a clear, concise and suitable title without damaging the clarity. আমরা তোমাদেরকে যখন ফ্রিকোয়েন্সি টেবিল বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়িয়েছি, এখানে আমরা বলছি যদি টেবিলের নাম না দাও তাহলে মার্কস কেটে দিবে, বলছি না? তাহলে টেবিলের নাম অবশ্যই থাকতে হবে। টেবিলের যদি নাম না থাকে, টেবিলের নাম না থাকলে তো টেবিলটা কি বুঝাইতে চাইছে সেটা আমরা আন্ডারস্ট্যান্ডেবল হয় না। ঠিক, এই কারণে আমাদের টেবিলের অবশ্যই একটা নাম থাকবে। সেরকম ডায়াগ্রামের ক্ষেত্রে ডায়াগ্রামের অবশ্যই নাম থাকবে। যদি আমরা যে ডায়াগ্রামটা আমরা করলাম, ড্র করলাম, সেই ডায়াগ্রাম দিয়ে আর কি বোঝায় সেটা অবশ্যই থাকবে, এবং সেটা অনেক বেশি বড় না। ডায়াগ্রামের যে নামটা, সেই নামটা বলছে ক্লিয়ার, কনসাইজ। ঠিক আছে, ক্লিয়ার এবং কনসাইজ বলছে। কনসাইজ করতে করতে এমন যাতে না হয় যে উইদাউট ড্যামেজিং দ্য ক্লারিটি, যে ওটা আবার ক্লারিফিকেশনের জন্য আবার যে ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট করছে এবং ডায়াগ্রামের নাম দিয়েছে তাকে আবার দেখে আনতে হবে যে তুমি কি নাম লিখছো আমি তো বুঝতেছি না, তুমি আবার ব্যাখ্যা করবে, ও আচ্ছা এটা বুঝেছি। এরকম যাতে না হয়, একজন মানুষ পড়েই যাতে বুঝতে পারে। ঠিক আছে, বুঝাইতে পারছি কথা? ছোট করতে করতে এমন যাতে না হয়, ছোট করতে করতে এমন যাতে না হয় যে সেটা বুঝতে সমস্যা হয় অনেকে। ঠিক আছে, এরকম যাতে জি স্যার। না হয়, সেটা হবে ছোট বাট আন্ডারস্ট্যান্ডেবল টু অল। ঠিক আছে। জি স্যার। নাম্বার 3, proper proportion between height and width must be maintained in order to avoid unpleasant look. ঠিক আছে, জি স্যার। হাইটের সাথে ওয়েটের যদি প্রপোর্শনটা মেনটেন না হয়, অনুপাতটা যদি ঠিক না থাকে, তাহলে দেখতে কিন্তু ভালো দেখায় না। মনে করো একজন লোকের হাইট হচ্ছে যে 6.5 ফিট বা 6 ফিট, তার ওয়েট যদি মনে করো 85 কেজি 90 কেজি হয়, কোনো সমস্যা নাই। কিন্তু একজন লোকের হাইট হচ্ছে যে 4.5 ফিট, ওজন হচ্ছে 110 কেজি, তাহলে সেটা কি হবে? দেখতে খুব সুন্দর হবে, তাই না? না স্যার। তাহলে এরকম যাতে না হয়, আমরা তো ওটা তো আর নিজে করতে পারে না, কিন্তু আমাদের ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা সেটা আমাদের কন্ট্রোলে থাকে, সো এটা আমরা করতে পারি। ঠিক আছে, প্রপার জি প্রপোর্শন বিটুইন হাইট এন্ড উইডথ, হাইট উচ্চতা এবং উইডথ মানে হচ্ছে যে ওয়াইড প্রশস্ততা, অসুস্থ। দুইটাই আমাকে কি করতে হবে, এমন ভাবে করতে হবে যাতে আনপ্লিজেন্ট না হয়, দেখতে অসুন্দর না দেখায়। ক্লিয়ার? এটা একটা মেনটেন করতে হবে। নাম্বার 4, সিলেক্ট প্রপার স্কেল। আমরা তোমাদেরকে লাস্ট ক্লাসে যখন আমরা করেছিলাম, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছিলাম, সেখানে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা 4টা স্টেপ পড়িয়েছি, মনে আছে? জি স্যার, ওই যে ভাগ কই মানে ক্লাস। 4টা স্টেপ আমরা পড়েছি, সেখানে ক্লাস ইন্টারভাল কত হবে সেটা আমরা শিখিয়েছি। ক্লাস ইন্টারভালটা কিভাবে লিখি, ক্লাস ইন্টারভাল গুলা বলছি যে শুড বি মাল্টিপল অফ 5, মনে আছে? 5 অথবা 5 এর মাল্টিপল হবে। জি স্যার। এখানে আমাদের স্কেলিং করার ক্ষেত্রেও আমার ডেটা যেরকম থাকবে
সেই অনুযায়ী আমার স্কেলিংটা করতে হবে। স্কেলিংটা এখানে দেখো বলছে স্কেলিংটা করার ক্ষেত্রে বলছে ইট শুড বি ইভেন নাম্বার অর মাল্টিপল অফ 5 অর 10। এই ক্ষেত্রে টেবিল করার ক্ষেত্রে বলছে মাল্টিপল অফ 5, আর মাল্টিপল 5 যে কথা 10 ও একই কথা বলা যায়, যেটা 10 দিয়ে ভাগ, যেটাকে 5 দিয়ে ভাগ যায় সেটাকে 10 দিয়েও ভাগ যাবে, সমস্যা নাই। তাহলে এখন বলছে যে আমাদের এখানে বলতেছে যে ক্লাস স্কেলটা এমন হবে যে আমার সেটা 5 অথবা 10 এরকম গ্যাপ দিয়ে দিয়ে আমরা সাধারণত করি। আমরা দেখো তোমাদেরকে আমরা যখন ওই ক্লাস ইন্টারভাল শিখিয়েছি সেখানে আমরা বলছি শুরু করব কোথা থেকে। আমরা এমন জায়গা থেকে শুরু করতে হবে যাতে সবচেয়ে ছোট ভ্যালুটাও আমাদের কি হয়, সবচেয়ে ছোট ভ্যালুটাও হচ্ছে যে আমাদের যাতে ইনক্লুড হয়। ওকে, সবচেয়ে ছোট ভ্যালুটাও যাতে আমাদের টেবিলের ক্লাসের ভিতরে ইনক্লুড হয়। তাহলে আমরা ডেটা অনুযায়ী কোনো ক্ষেত্রে 5 থেকে শুরু করতে হবে, কখনো কখনো 10 থেকে শুরু করতে হবে, কখনো কখনো আমার 25 থেকে শুরু করতে হতে পারে, কখনো আমার 50 থেকে শুরু করা লাগতে পারে। বাট দেয়ার ইজ নো ফিক্সড রুল, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল। আমার এখানে কোনো এরকম শক্ত নিয়ম নাই যে এর বাইরে যাওয়া যাবে না। তুমি তোমার মতো করেও ইচ্ছে করে সুইটেবল একটা স্কেল ইউজ করে ডায়াগ্রাম আঁকতে পারো, কোনো সমস্যা নেই। শোনা যায়? শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। রামিম কি রাগ করে চলে গেল? না স্যার, আসছে মনে হয়। আচ্ছা, না স্যার, নাই স্যার, চলে গেছে মনে হয়। এরপরে দেখো ইন অর্ডার টু ক্লিয়ার সার্টেন পয়েন্ট, কোন ডায়াগ্রামের কোনো কিছু যদি আমাদের অনেক সময় ক্লিয়ার করতে হয়, উই ক্যান ইউজ ফুটনোট, যেটা আমরা ইয়ের ক্ষেত্রে বলছি, টেবিলের ক্ষেত্রেও বলছি যে আমরা ইচ্ছা করলে ফুটনোট ইউজ করে ক্লারিফিকেশন দিতে পারি। এখানেও ঠিক একই রকম যে আমরা ফুটনোট ইউজ করতে পারি। An index explaining different line shades and color should be given. আমরা অনেক সময় একটা ডায়াগ্রামের ভিতরে অনেকগুলো কালার ইউজ করি, বিশেষ করে মাল্টিপল বার ডায়াগ্রামের ক্ষেত্রে, অথবা হচ্ছে যে তোমার পাই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা অনেকগুলো কালার ইউজ করি। অনেকগুলো স্লাইস থাকে তো পাই ডায়াগ্রামে, আর বার ডায়াগ্রামের মাল্টিপল বার ডায়াগ্রামও অনেক ধরনের কালার ইউজ করি। সেই কালার গুলোর ক্ষেত্রে কোন কালার দিয়ে কি বোঝায় সেই কালারের এক্সপ্লেনেশনটা দিয়ে দিতে হয়। এক্সপ্লেনিং দ্য ডিফারেন্ট লাইন এন্ড শেড যেটা ইউজ করলাম তার একটা এক্সপ্লেনেশন দিয়ে দিতে হয়, যে আমরা ব্ল্যাক কালার দিয়ে বুঝাইলাম ডেথ রেট, হোয়াইট কালার দিয়ে বুঝাইলাম হচ্ছে বার্থ রেট। ঠিক আছে, এরকম যদি একই টেবিলে 2-3টা কালার থাকে তাহলে আর ওই তার এক্সপ্লেনেশনটা দিয়ে দিতে হয়। এরপরে সর্বশেষ যে কথাটা বলছে যে ডায়াগ্রাম শুড বি অ্যাবসলিউটলি নেট এন্ড ক্লিন। ডায়াগ্রামের ক্ষেত্রে বলছে যে ডায়াগ্রাম কখনো খুব বেশি ক্লামজি হিজিবিজি হবে না, সেটা হবেই একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার, নেট এন্ড ক্লিন। এই পাশ থেকে তাকালে ওই পাশ খুব সুন্দরভাবে দেখা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার, রেকর্ডিং করবেন না? রেকর্ডিং কি দরকার আছে? স্যার, করলেই তো ভালো হয় স্যার, দেখা যায় হুট করে নেট চলেও যেতে পারে, তো আমরা যদি রেগুলার কাজ করি আমরা কিন্তু প্রবলেম। তাই নিরাট করো। ওকে স্যার। আচ্ছা, দেখো আমরা যে এই কথাটা গুরুত্বপূর্ণ কথা, এগুলা লিখে রাখা আছে, লিখে দেওয়া আছে। বার চার্ট or bar diagram are often used for qualitative or categorical data. So কিছুক্ষণ পরে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পরে স্যার জিজ্ঞেস করতে পারবে না স্যার এটা কি জন্য করব, বার ডায়াগ্রাম কেন করব, এই সমস্ত কথা যাতে আর না শুনি। এখানে বলেই দেওয়া আছে বার ডায়াগ্রামটা ইউজ করা হয় টু রিপ্রেজেন্ট কি, টু রিপ্রেজেন্ট কোয়ালিটেটিভ ডাটা। or categorical data.
আইদার কোয়ালিটেটিভ অর ক্যাটাগরিক্যাল, যাই বলো কোয়ালিটেটিভ ডেটা বা ক্যাটাগরিক্যাল ডেটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে গেলে আমরা বার ডায়াগ্রামের হেল্প নিতে হয়। ঠিক আছে, এন্ড বার ডায়াগ্রামের হাইট কতটুকু হবে? বার ডায়াগ্রামের হাইট হবে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি বা পার্সেন্টেজের সমান, আর ক্যাটাগরিটার উইডথ হচ্ছে যে আমরা আমাদের ইচ্ছা মতো নেই। এখানে যেহেতু ক্যাটাগরি বলা নাই, ক্যাটাগরির উইডথ কতটুকু নিব সেটা বলা নাই। মনে করো তোমরা সেন্ট মার্টিন বা কক্সবাজারে ঘুরতে গিয়েছো, ঘুরতে যাওয়ার পর হোটেলে নাইট স্টে করছো, নাইট স্টে করার পর যখন চলে আসো চেক আউট দিয়ে, তখন তোমাকে একটা কি দেয়, একটা ফর্ম দেয়, যে এই ফর্মটা ফিল আপ করে দিন। ছোট একটা ফর্ম, অল্প কয়েকটা জিনিস, আমাদের সার্ভিস কেমন ছিল, এনভায়রনমেন্টটা কেমন ছিল, আদার লোকেশনটা কেমন, এই সব কিছু মিলিয়ে একটা অনেকগুলো তথ্য জানতে চাইতো, তাই না? বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। এরকম মনে করো 20 জন লোক ছিল, মনে করো তার যে হোটেলটা সার্ভে করলাম আমরা, ওই সার্ভের 20 জন লোক ছিল, 20টা রুমে 20টা ফ্যামিলি ছিল। তারা যে ফিডব্যাক গুলো দিয়েছে সেই ফিডব্যাক গুলো আমরা এখানে সামারাইজ করে দেখালাম। সামারাইজ করে দেখা গেল যে পুয়ার সার্ভিস বলছে 2 জন, বিলো এভারেজ বলছে হচ্ছে যে 3 জন, অ্যাবাভ এভারেজ বলছে হচ্ছে 5 জন, অ্যাবাভ এভারেজ বলছে হচ্ছে 9 জন, আর এক্সিলেন্ট বলছে হচ্ছে যে 1 জন। ঠিক আছে, এখন দেখো নিচের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট দ্য অ্যাবাভ ডাটা বাই বার ডায়াগ্রাম বলা আছে, বাই বার চার্ট বলা আছে। বার চার্টের কথা বলা আছে কিনা কোথাও, যে এটাকে বার চার্টের মাধ্যমে প্রকাশ করো? না স্যার। সো আমাদের পরীক্ষায় এরকম ধরনের বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, হিস্টোগ্রাম এরকম বলা থাকবে না। তোমাকে বুঝে নিতে হবে এখানে কোন ধরনের মেথড অ্যাপ্লাই হবে। ডাটাটা কেমন, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? ডেটা কোয়ালিটেটিভ না কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ সেটা দেখতে হয় ওই ডেটার প্রথম কলামের এই ক্যাটাগরিগুলো দেখি। প্রথম কলামের, আমরা বলছি প্রথম টেবিলের প্রথম কলামটাই হয় ভেরিয়েবল, এন্ড ভেরিয়েবলের এই ভ্যালুগুলো যদি ক্যাটাগরিক্যাল হয়, এই যে পুয়ার, বিলো এভারেজ, এভারেজ, অ্যাবাভ এভারেজ, এক্সিলেন্ট, এগুলো হচ্ছে তার ক্যাটাগরি। এন্ড তুমি যদি বলো স্যার এই যে নাম্বার তো আছে, এই নাম্বারগুলো আসলে সেই বিষয় না, এগুলো হচ্ছে যে পুয়ার কয়জন বলছে সেই নাম্বার, আর এখানে যদি এমনি নাম্বার থাকতো সেটা ছিল কোয়ান্টিটেটিভ, কিন্তু এখানে হচ্ছে এটা হচ্ছে কোয়ালিটেটিভ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। এখন আমরা যদি একটা ডায়াগ্রাম আঁকি, হ্যাঁ, মনে করো এখানে আমরা একটা ডায়াগ্রাম আঁকবো। ডায়াগ্রাম আঁকা আছে, কিন্তু এখন এট এ গ্লান্স ওখানে দেখাইলে যেরকম হয়, আর এখান থেকে যদি আমি একটু একটু করে এঁকে দেখাই তাহলে তাড়াতাড়ি হয়, বুঝতে সুবিধা হয়। এখানে দেখো হাইয়েস্ট ভ্যালু কত আছে, হাইয়েস্ট ভ্যালু কত আছে? 9। 9। তাহলে আমার এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসটাকে এমন ভাবে ভাঙাইতে হবে, কাটতে হবে, যাতে আমার 9 পর্যন্ত ভ্যালুটা কি হয়, কভার করে। তাহলে এটাকে আমরা লিখলাম 2, এখানে লিখলাম 4, এখানে লিখলাম 6, এখানে লিখলাম হচ্ছে 8, এখানে লিখলাম হচ্ছে 10। তাহলে আমার যে ভ্যালুগুলো আছে সেটা আমি গ্যাপ কত নিলাম? 2 করে। 2 করে গ্যাপ নিয়েছি। হ্যাঁ, আমরা যদি গ্যাপ নিতাম হচ্ছে এরকম যে 0 থেকে 5, 5 থেকে 10, তাহলেও নেওয়া যাইতো, কিন্তু সেটা একটু ক্যালকুলেশন করতে একটু হেরফের হইতো, কারণ আমার এখানে ভ্যালুগুলো সবগুলো হচ্ছে 10 এর নিচে, তাই না? মনে করেন আমি যদি এরকম নিতাম 0 থেকে 5, 5 এর জায়গায় আবার 5 থেকে 10, তাহলে আমার এইভাবে আর ক্যাটাগরি করতে আবার ঝামেলা হইতো না। তার সাথে আমরা এই স্কেল গুলাকে কেটে নিলাম 0 থেকে 2, 4, 6, 8, 10, যেহেতু আমার সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে 10, 9, 10 পর্যন্ত নিলেই হয়। আর এখানে যে ক্যাটাগরি গুলো আছে, ক্যাটাগরি হচ্ছে পুয়ার, বিলো এভারেজ, অ্যাবাভ এভারেজ, অ্যাবাভ এভারেজ, আর হচ্ছে এক্সিলেন্ট। তাহলে এখন বলো পুয়ার কয়জন বলছে? 2 জন। পুয়ার বলছে 2 জন।
আর আমরা ক্যাটাগরি যেহেতু আমাদের কয়টা 6টা 5টা, তাহলে আমরা খুব বেশি বড় কি নিব না, খুব বার বেশি দিব না। খুব বেশি মোটা আমরা নিব না, ঠিক আছে। এই যেহেতু 2 হচ্ছে যে এইটা, তাই না? আচ্ছা, জি এবং স্যার। বার ডায়াগ্রাম করার ক্ষেত্রে দুইটা বারের মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিতে হয়। তা আমরা এখানে একটু গ্যাপ দিলাম। পরের ভ্যালুটা হচ্ছে যে 3। 3 হচ্ছে 2 এবং 4 এর মাঝামাঝি। তাহলে এটা হচ্ছে পি দ্বারা আমি পুয়ার বুঝাইলাম, আর এটা দিয়ে বুঝাইলাম বিলো এভারেজ বিএ। বিলো এভারেজ। এরপরে দেখো এভারেজ। এভারেজ এখানে যতটুকু গ্যাপ দিয়েছি এখানে ঠিক ততটুকুই গ্যাপ দিব। এভারেজ কতজন বলছে? 5 জন। 5 জন মানে এই বরাবর হবে। এটা সংক্ষেপে আমি লিখলাম, এভারেজ পুরোটা লিখতে পারো ইচ্ছা করলে। ওকে, এরপরে দেখো অ্যাবাভ এভারেজ বলছে কয়জন? 9 জন। এটা হচ্ছে 10 এবং 8 এর মাঝামাঝি। 8 এর মাঝামাঝি। গ্যাপ একটু। এটা হাত দিয়ে করতেছি, তোমরা স্কেল দিয়ে করবা, আশা করি তোমাদের ভালো হবে। স্যার আপনার তো অনেক ভালো হয়েছে, হাত দিয়ে করছেন সেভাবে করো। এটা হচ্ছে অ্যাবাভ এভারেজ। আর দরকার হচ্ছে বলছে এক্সিলেন্ট। এবার হচ্ছে এক্সিলেন্ট করবো। হ্যাঁ, এক্সিলেন্ট মাত্র একজন। তাহলে 1 এবং 2 এর 2 সরি 0 এবং 2 এর মাঝামাঝি। জি স্যার। এটা হচ্ছে এক্সিলেন্ট। ওকে, এই যে ডায়াগ্রামটা আঁকলাম, এই ডায়াগ্রামটার নাম হচ্ছে কি? বার চার্ট। এটা ডায়াগ্রামের নাম হচ্ছে বার ডায়াগ্রাম বা বার চার্ট। এখানে এই ফিগারের নাম লিখতে হয়। ফিগারের নামটা এখানে লিখতে হয়। ফিগার উপরে, সরি, মানে ফিগারের নামটা উপরে হবে। হ্যাঁ আমরা সাধারণত ফিগারের নামটা উপরে লিখি। ফিগার ইকুয়াল টু, ফিগার দ্বারা কি বোঝানো হয়? বার ডায়াগ্রাম और বার চার্ট ফর কিসের জন্য এটা? কোয়ালিটি রেটিং। কোয়ালিটি রেটিং অফ এ হোটেল। হ্যাঁ, কোয়ালিটি রেটিং কিসের সেটা লিখতে হবে, নাহলে তো বোঝা যাবে না। বার ডায়াগ্রাম বা বার চার্ট ফর কোয়ালিটি রেটিং অফ এ হোটেল। আর এগুলো হচ্ছে তার কোয়ালিটি বা ক্যাটাগরি, আর এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? নাম্বার অফ কাস্টমার। তাহলে এই যে ডায়াগ্রামের এই বার, এগুলো প্রত্যেকটাকে বলা হয় এক একটা বার। বারগুলার হাইট কার সমান হয়? বারগুলার হাইট হয় ফ্রিকোয়েন্সির সমান। বারগুলার হাইট হয় কার সমান? ফ্রিকোয়েন্সি সমান। ফ্রিকোয়েন্সির সমান। এখানে যদি পার্সেন্টেজ থাকতো তাহলে পার্সেন্টেজ দিতাম, এখানে যেহেতু পার্সেন্টেজ নাই, শুধু ইয়ে আছে, অ্যাবসলিউট ভ্যালু আছে, তো এটাকে আমরা কি বললাম? এটা অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করছি। বুঝা গেছে ডায়াগ্রাম কিভাবে আঁকলাম? জি স্যার, বসে গেছে। আমরা যে ডায়াগ্রামটা এঁকেছি সেই ডায়াগ্রামটা এখানে আঁকা আছে। একসাথে দেখলে হয়তো তোমার কাছে হয়তো দেখতে কেমন লাগতো, এই কারণে আমরা আগে একটু নিজেরা হাতে এঁকে দেখাইলাম যে এইভাবে আসছে। তাহলে এই পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে যে নাম্বার অফ কাস্টমার, নিচে হচ্ছে যে তার ক্যাটাগরি গুলা, কোয়ালিটি রেটিং, আর উপর হচ্ছে যে কি, উপর হচ্ছে ফিগারের নামটা লিখে বার ডায়াগ্রাম কোয়ালিটি রেটিং অফ হোটেল। ঠিক আছে, তাহলে এটা খুব সহজেই এই যে আমাদের যে ডায়াগ্রামটা আছে
এই সরি আমাদের যে এই টেবিলটা আছে, এই টেবিলটা একজন অশিক্ষিত মানুষ যদি নাও বুঝে, একজন অশিক্ষিত মানুষ এই টেবিলটা নাও বুঝতে পারে, যেহেতু সে পড়াশোনা জানে না, কিন্তু একজন ব্যক্তি কিন্তু এটা দেখে খুব সহজেই বুঝবে, বুঝবে কিনা? জি স্যার, যে একটা বেশি আর একটা কম। হ্যাঁ, এই ডায়াগ্রামটা দেখে একজনকে যদি আমি এক্সপ্লেইন করে বলি, এটা দ্বারা বোঝায় কাস্টমারের সংখ্যা, আর এটা দ্বারা বোঝায় হচ্ছে যে কোয়ালিটির সংখ্যা। এখন দেখেন অ্যাবাভ এভারেজ হচ্ছে যে সবচেয়ে বেশি 9 জন, ঠিক আছে, তার মানে হোটেলটা আসলেই ভালো, কারণ 50% এর উপরেই বলছে অ্যাবাভ এভারেজ, আর বাকিরা বলছে যে এভারেজ বা তার নিচে। তাহলে হোটেল এভারেজ বা এভারেজের উপরে হচ্ছে যে 75%, আর 25% হচ্ছে যে বলছে বিলো এভারেজ। মনে করো ওই হোটেলে যারা ছিল, যে কেউ যদি মনে করো আবুধাবির বড় বুর্জাল দুবাই হোটেলে থেকে আসে ঢাকার শেরাটন সোনারগাঁও, তো তার তো ভালো লাগবে না, ঠিক কি না? আর জি সেখানে স্যার। তো কক্সবাজার সেন্ট মার্টিন তো আলাদা কথা। এই কারণে আর যারা হচ্ছে যে অন্য জায়গায় যায়নি, দেশের ভিতরে বিভিন্ন জায়গায় ছিল, সেই হিসাবে তার কাছে এগুলো অনেক ভালো, গুড, এক্সিলেন্ট লাগবে, তাই না? জি স্যার। ঠিক আছে, তো এই কারণে যে যেহেতু বর্ডার ম্যাক্সিমাম হয়তো লোকাল, এই কারণে ইয়ার রেটিংটাও সেভাবেই আসছে। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের বার ডায়াগ্রামের কনসেপ্ট, বুঝতে পারছো? সিম্পল, এটা হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম। আমরা মাল্টিপল বার ডায়াগ্রামও করে দেখাবো, তার আগে তোমরা একটা অঙ্ক করো। এখানে দেখো এই ডায়াগ্রামটা কেমন, খাড়া খাড়া, ঠিক না? জি স্যার। আমরা ইচ্ছা করলে এভাবে হেলানো দিতে পারি। সিম্পল বার ডায়াগ্রাম ফর বার্থ রেট, বার্থ রেটের জন্য সিম্পল বার ডায়াগ্রাম দেখালাম। এখানে ডায়াগ্রামটা কি হেলানো আছে। সো কেউ হয়তো চিন্তা করতে পারে যে আমরা সবসময় কি খাড়া খাড়াই আঁকবো নাকি হেলানো আঁকা যাবে, কোনো সমস্যা নাই, যে কোনো ভাবেই তুমি আঁকতে পারো। এখানে বার্থ রেট দেওয়া আছে 6টা দেশে, ইন্ডিয়া, জার্মানি, ইউকে, চায়না, নিউজিল্যান্ড, সুইডেন, ঠিক আছে? এই 6টা দেশের বার্থ রেট দেওয়া আছে। এই বার্থ রেট গুলো দেওয়া আছে বিভিন্ন দেশের, তাহলে আমরা বার্থ রেট গুলো দেখাইলাম, ঠিক আছে? কি বুঝতে সমস্যা হচ্ছে এটা? না স্যার স্যার। না স্যার, সমস্যা তো নেই। আমরা দুই ভাবে যে কোনো ভাবেই দেখাইতে পারি, হেলানো দেখাইতে পারি আর উলম্ব দেখাইতে পারি, যেটা খাড়া। এখানে একটা চার্ট দেখো বা ডায়াগ্রাম দেখো, এখানে একসাথে দুইটা জিনিস দেখাইছে। একটা দেশের দুইটা ক্যারেক্টারিস্টিক্স কে যদি আমরা একসাথে শো করতে চাই, এখানে দেখো এই একটা জাপান একটা দেশ, যেই দেশের দুইটা ক্যারেক্টারিস্টিক, একটা হচ্ছে কি বার্থ বার্থ রেট আর তার আর ডেথ। ডেথ রেট। তো একসাথে একটা দেশের দুইটা জিনিস যদি আমি একসাথে দেখতে চাই, তখন আর আমরা সিম্পল বার ডায়াগ্রাম এঁকে দেখাইতে পারি না, তখন আমাদেরকে মাল্টিপল বার ডায়াগ্রাম এঁকে দেখাইতে হয়। তাহলে মাল্টিপল বার ডায়াগ্রাম বা মাল্টিপল বার চার্ট ফর বার্থ এন্ড ডেথ রেট, বার্থ রেট এবং ডেথ রেট দেখানোর জন্য আমরা মাল্টিপল বার ডায়াগ্রাম আঁকাই। একের অধিক হইলে এটাকে আমরা মাল্টিপল বলি। মাল্টিপল বার ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে আমরা বলছি যে দুইটা বারের মাঝখানে সাধারণত গ্যাপ থাকে, কিন্তু একই দেশের দুইটা ক্যারেক্টারিস্টিক যদি একসাথে শো করি তখন আর গ্যাপ লাগবে না। যেমন দেখো জার্মানি দেখাইলাম বা ফ্রান্স দেখাইলাম বা জাপান দেখাইলাম, তাদের নিজস্ব দেশে একই দেশের দুইটা ক্যারেক্টারিস্টিক, তখন আর গ্যাপ নাই। কিন্তু দুইটা দেশের মাঝে গ্যাপ আছে, জাপানের সাথে জার্মানির গ্যাপ আছে, জার্মানির সাথে ইজিপ্টের গ্যাপ আছে, ইজিপ্টের সাথে ফ্রান্সের গ্যাপ আছে, কিন্তু একই দেশের ভিতরে কি নাই, পাশাপাশি যখন বসছে ভ্যালু গুলা তখন গ্যাপ নাই। গ্যাপ নাই। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তো যদি এটাকে এই যেটা দেখাইছি সেটাই যদি আমি এখানে একটু দেখাই, একটু এক সেকেন্ড একটু কাজ একটা জিনিস দেখাই দিই, তাহলেই বা পরে কাজটা দেখাবো না, একটা দেখাবো। এখানে দেখো বার ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের বড় কাজটা হচ্ছে যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা কাটা। ভার্টিক্যাল অ্যাক্সিস কাটার ক্ষেত্রে দুইটা ভ্যালু আছে, তো দুইটা ভ্যালুর ভিতরে যে ভ্যালুটা সবচেয়ে বড় সেটা দেখে কনসিডার করতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ ভ্যালু আছে কত, 44। তাহলে আমরা যদি আমাদের এখানে সর্বোচ্চ ভ্যালু আছে 44, তাহলে আমরা যদি এখানে 10 10 করে কাটি তাহলে হবে, কোনো সমস্যা নেই। 10 20 30 40 30 40 50। তাহলে 10 20
30, 40, 50। তাহলে আমাদের এটা হচ্ছে কি, এগুলা কি বার্থ রেট এবং ডেথ রেটের জন্য দেখাবো। শুধু জাপানটা একটু দেখাই, আর জাপান এবং জার্মানি দুইটা দেশ দেখাই, তাহলে বাকিগুলো তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো জাপানের দেখো বার্থ রেট কত, 32। জাপানের বার্থ রেট যেহেতু 32, তাহলে এখানে হচ্ছে যে 30, তার থেকে 2 উপরে মনে করে দিলাম 2 ঘর হচ্ছে এখানে, কারণ এখানে যেহেতু 5 ঘর, এটা 5 না, জি স্যার। এই বরাবর 5, তাহলে 2 হবে এখানে। হবে এখানে। 2 যদি আমরা এখানে নেই, বার্থ রেট হচ্ছে 32 আর ডেথ রেট হচ্ছে 19। 19 মানে হচ্ছে যে তোমার এটা হচ্ছে 20 থেকে 1 কম। বার্থ রেটের উইথ যত নিব, ডেথ রেটের উইথ তো ঠিক ততটুকুই নিব। তাহলে এখন দেখো বার্থ রেটটা হচ্ছে যে এটা, ডেথ রেট এটা। আমি তো, আমার কাছে তো কালার পেন্সিল নাই, তো আমরা কি করব, এটাকে একটা কালার দিয়ে দেব, শেড দিয়ে দিব। স্যার তাহলে আমরা যখন খাতায় করব তখন কি যে এখানে যেরকম কালারটা দিয়ে আইডেন্টিফাই করে দিছে যে ডেট এন্ড বার্থ রেট, তো এখানে যখন আমরা বিভিন্ন ডিজাইনটা ওইভাবে করে দিব। এই যে আমি কালার পেন্সিল না থাকলে অন্তত যে কলমটা থাকবে এই কলমটা দিয়ে তো কেটে দিতে পারবো, তাই না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে বার্থ রেট, এটা হচ্ছে ডেথ রেট। এবার দুইটা দেশের মাঝখানে একটা গ্যাপ থাকবে। এবার হচ্ছে কি, জার্মানি, জার্মানি বার্থ রেট হচ্ছে 16, ডেথ রেট কত, ডেথ রেট হচ্ছে 10। 10। ঠিক আছে, জি স্যার। এখন আমরা এই বার্থ রেট ডেথ রেটের ক্ষেত্রে আমি আর রাখবো না, বাকিগুলো হচ্ছে যে তোমরা করে নিবা। ঠিক আছে, জি স্যার। আমাদের কি বলতে হয়, আমরা বলছি ইন্ডেক্স দেখাইতে হয়। ফিগার। এই যে ফাঁকা, ও এটা স্যার, দ্বারা বোঝানো হয়েছে বার্থ রেট, বার্থ রেট। বিআর। স্যার এটা তো আগেরটাই করলাম না, মানে সিঙ্গেল যেটা, মানে সিঙ্গেলটা তো সিঙ্গেলটা বোঝা যাচ্ছে যে একটাই, বাট এখানে তো দুইটা, এই জন্য বোঝানোর জন্য যে আমরা কোনটা দিয়ে কোনটা মিস করব। সিঙ্গেলটাতে লাগে না, ও ডাবলটাতেই শুধু এই কাজগুলো করতে হয়। জি স্যার। এটা হচ্ছে ডেথ রেট। তাহলে বারবার প্রতি জায়গায় লেখা লাগবে না, এক জায়গায় লিখে দিলাম এই শেডেড এরিয়াটা হচ্ছে ডেথ রেট আর হোয়াইট এরিয়াটা হচ্ছে বার্থ রেট। ক্লিয়ার? এই যে এখানে দেখো লেখা আছে, যেটা হচ্ছে যে পার্পল কালার এটা হচ্ছে ডেথ রেট, আর যেটা হচ্ছে ব্লু কালার সেটা হচ্ছে বার্থ রেট। তোমরা ইচ্ছা করলে যে কোনোটা ইউজ করতে পারো, আমি যেভাবে করছি সেভাবেও করতে পারো, অথবা পুরোটাকে শেড করে দিয়ে সেটাকেও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে জি স্যার। ডায়াগ্রামটা এটা হচ্ছে যে মাল্টিপল বার ডায়াগ্রাম বা মাল্টিপল বার চার্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একটা কোম্পানির তার সেলস এর ডেটা দেওয়া আছে, সেলস এর ডেটা দেওয়া আছে 4 কোয়ার্টারের। ফার্স্ট কোয়ার্টার মানে হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন, জুলাই থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বর। এই এবং পুরো দেশটাকে সে 3টা অঞ্চলে ভাগ করছে, জোনে ভাগ করছে। একটা হচ্ছে ইস্ট, আরেকটা হচ্ছে ওয়েস্ট, আরেকটা হচ্ছে নর্থ। ঠিক আছে, সাউথ হচ্ছে যে বঙ্গোপসাগর। মনে করো সাউথে হচ্ছে বঙ্গোপসাগর, সেই পাশে কোনো জায়গা নাই এরকম। তাহলে সে টোটাল দেশটাকে 3টা রিজিয়নে ভাগ করছে, ইস্ট, ওয়েস্ট আর হচ্ছে নর্থ। এবং এই 3টা ভাগে 4টা কোয়ার্টারে কি পরিমাণ সেলস হয় তার ভলিউমটা দেওয়া আছে, 2.4 মিলিয়ন,
সরি 20.4 মিলিয়ন, 30.6 মিলিয়ন, 45.9 মিলিয়ন, সেকেন্ড কোয়ার্টারে 27.4 মিলিয়ন, ঠিক আছে, 38.6 মিলিয়ন, 46.9 মিলিয়ন, এরকম ডলার ওদের সেলস হয় বিভিন্ন টেরিটরিতে। এখন বলছে এটাকে আমরা ডায়াগ্রামে আঁকো। তাহলে এই ক্ষেত্রে কয়টা ইয়ে আসবে, বার আসবে? 3টা আসবে। প্রতিটার ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টারে 3টা রিজিয়ন, ফার্স্ট ইস্ট ওয়েস্ট নর্থ, সেকেন্ড কোয়ার্টারে হচ্ছে যে 3টা ইস্ট ওয়েস্ট নর্থ, ফোর্থ কোয়ার্টারে 3টা, এভাবে সবগুলো আসছে। ইস্টটা হচ্ছে যে হালকা কালার দেখাইছে, এটা হচ্ছে যে হালকা গ্রিন দেখাইছে, আর এটাকে দেখাইছে হচ্ছে কি অ্যাশ কালার হালকা। এই যে ইয়েটা, এটাকে আমরা বলছি মাল্টিপল বার ডায়াগ্রাম। ওকে, জি স্যার। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক দিলাম না বাসা থেকে। ফিমেল এডুকেশন, এডুকেশন লেভেল অফ ফিমেল পপুলেশন অফ বাংলাদেশ। বাংলাদেশের বিভাগ অনুযায়ী বাংলাদেশের মানুষের ফিমেলদের এডুকেশনাল স্ট্যাটাসটা এখানে দেওয়া আছে। বরিশালে হচ্ছে যে 25% লোক হচ্ছে যে শিক্ষিত না, চিটাগং হচ্ছে যে 30% লোক শিক্ষিত না, ঢাকায় 15%, ময়মনসিংহে 40%, রংপুরে আরো বেশি 45%, সিলেটে হচ্ছে 30%। আর প্রাইমারি এডুকেশন এডুকেটেড বরিশালে হচ্ছে 45%। ঠিক আছে, সবচেয়ে বেশি বরিশালে প্রাইমারি এডুকেশন কমপ্লিট বরিশালে, চিটাগংয়ে 30%, ঢাকাতে 20%, খুলনাতে 40%, ময়মনসিংহে 25%, রাজশাহীতে হচ্ছে যে 40%, রংপুরে হচ্ছে 30%, সিলেটে হচ্ছে যে 40%। 40। আর সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট এমন হচ্ছে যে বরিশালে 30%, চিটাগংয়ে 40%, ঢাকাতে আবার সবচেয়ে বেশি 65% লোক হচ্ছে শিক্ষিত। ঠিক আছে, এখন বলছে এই ডাটাটাকে তুমি কোথায় সুইটেবল চার্ট। স্যার বারটাতে তো কোনো আচ্ছা, এটা মাল্টিপল, না না না, এটাকে আমাদের মাল্টিপল বার ডায়াগ্রামে প্রেজেন্ট করতে বলছি। এটা হোমওয়ার্ক করবা, ঠিক আছে? জি আচ্ছা স্যার, স্যার। পারবা না? জি স্যার পারবো। জি স্যার। আশা করি পারবা। স্যার একটা কোশ্চেন ছিল, আমরা যখন এই যে গ্রাফটা করব তখন কি এটা আমাদেরকে মানে বলে দিতে হবে যে হাইয়েস্ট হচ্ছে এত, মানে এই জন্য আমরা এত পর্যন্ত নিচ্ছি, এরকম কিছু বলতে হবে? না, বলা লাগবে না, আমি তো দেখেই বুঝবো। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে দেখো হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 65। 5, হ্যাঁ, তার মানে 70 পর্যন্ত নিতে হবে। আমরা স্কেলিংটা এমন ভাবে করতে হবে যাতে হাইয়েস্ট ভ্যালুটা 50 থাকে। জি স্যার। তাহলে আমরা যদি 5 করে নেই তাহলে 5 করে 65 ইয়ে পর্যন্ত যাবে, 5 10 15 20 এভাবে, অথবা 10 20 30 40 50 60 70 পর্যন্ত নিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, স্যার এটা কি আমরা খাতাতে করব নাকি গ্রাফ পেপারে? গ্রাফ পেপারেও করতে পারো, খাতায়ও করতে পারো। মেজারমেন্ট তো তুমি স্কেল দিয়ে করবে, সমস্যা নাই। গ্রাফ পেপারেও করতে পারো, কোনো সমস্যা নেই। পাই ডায়াগ্রাম নাম শুনছো? জি স্যার শুনছি। পাই মানে কি? স্যার পাই মানে কি? পাই মানে কি? স্যার পাই মানে তো কেক। সরি, জি স্যার, এরকমই পাই, কেক পাই টাইপ মানে কেক বুঝায়, মানে কেক বা পেস্ট। ঠিক আছে। জি স্যার। পাই মানে হচ্ছে যে বৃত্ত। কেকটা সব, কেক আর পিজা সবসময় গোল বানায়, এই কারণে হয়তো ওরা বল বুঝায়। পাই মানে হচ্ছে যে আসলে বৃত্তাকার। ও কেক এবং পিজাটা বৃত্তাকার না? হ্যাঁ জি হ্যাঁ। Cominda. হুম, আচ্ছা, এখন এই পাই ডায়াগ্রামটাও Junguri, Monte Bangolita. This is the hell. পাই ডায়াগ্রামটা আঁকতে গেল আমাদের Monte Bangolita. পাই ডায়াগ্রামটা আঁকতে গেল আমাদেরকে কোয়ালিটেটিভ ডাটাকে ইউজ করতে হয়, ঠিক আছে?
কোয়ালিটেটিভ ডাটাকে যদি আমরা প্রেজেন্ট করতে চাই গ্রাফিক্যালি, সেই ক্ষেত্রে পাই ডায়াগ্রামের হেল্প নিতে পারি, পাই ডায়াগ্রাম ইউজ করি। এই ক্ষেত্রে শর্ত হচ্ছে এই ক্ষেত্রে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে শর্তটা হচ্ছে এখানে এই যে পাই ডায়াগ্রাম আর পাই চার্ট দেখা যায়। জি স্যার। প্রথম লাইনটা পড়ো, পাই চার্ট আর ইউজফুল when when the relationship of the parts to the whole is of our interest. একটা টেবিল দেওয়া আছে বেসিক নিডস, মানুষের বেসিক নিডস কি, মৌলিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিকিৎসা। তাই না? জি স্যার। আর আছে নাকি কিছু? না স্যার, 5টাই। শিওর? জি স্যার, 5টাই। জি স্যার 5টাই তো, মানে খাতা কলমে 5টা আর কি, কিন্তু এখন তো অনেক বাইরে গেছে। না, এখন খাতা কলমে 5টা না, খাতা কলমে আরেকটা আছে, ও, তাই? জানো না তোমরা? না স্যার। আমাদের বাবা মারা কেউ ব্যাংকার আছে? না স্যার। না স্যার, একজনেরও নাই। আমার চলবে কত এখন, 26-25 জন স্টুডেন্ট আছে। ব্যাংকারদেরকে দেখবা যে প্রতি 3 বছর অন্তর অন্তর ওদের ম্যান্ডেটরি লিভে পাঠায় 15 দিন। স্যার এটা তো যে কোনো গভর্নমেন্ট জবেও স্যার আছে স্যার। সব জবে নাই, যেগুলা স্ট্রেসফুল জব সেখানে আছে, ঠিক আছে? মনে করো টিচিং এ নাই, ইয়েতে নাই, কিন্তু ব্যাংকিং জবে আছে। ফিনান্সিয়াল অর্গানাইজেশনে ছুটি সেটা কম তো, তাই না? জি স্যার, ব্যাংকে তো একদমই নাই। ব্যাংকে তো মনে করো ছুটি কম। এরকম লোকদেরকে, এরকম ক্ষেত্রে হচ্ছে যে ওদের প্রতি 3 বছর পর পর এদেরকে ম্যান্ডেটরি লিভে পাঠায়। এটাকে বলা হয় রিক্রিয়েশন ট্যুর বা রিক্রিয়েশন লিভ, ঠিক আছে? জি স্যার। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পর আরেকটা হচ্ছে চিত্ত বিনোদন। এটাকে একটা বেসিক নিডস হিসেবে ধরা হয়েছে এখন, চিত্ত বিনোদন, ঠিক আছে? বলে না একবারে মনোটোনাস লাইফ, একঘেয়ে হয়ে গেছি আমরা, আমাদের একটু জি কি স্যার, দরকার? রিফ্রেশমেন্ট দরকার। আমাদের রিফ্রেশমেন্ট দরকার, ওয়েদার চেঞ্জ করা দরকার, এনভায়রনমেন্ট চেঞ্জ করা দরকার, বুঝতে পারছো? জি স্যার, এই চিত্ত বিনোদন এটাও একটা বেসিক নিডস। বেসিক নিডস। যাই হোক, এখন মনে করো আমি মনে করো টোটাল আমার বছরেই বলবো বা মাসে বলবো, টোটাল মাসে আমি 50,000 টাকা খরচ করি। এখন আমার ফুডে কত পার্সেন্ট খরচ করি, টোটাল ইনকামে, টোটাল খরচের কত পার্সেন্ট ফুডে খরচ করি, কত পার্সেন্ট হচ্ছে যে আমি কাপড় চোপড় বস্ত্রের ক্ষেত্রে খরচ করি, কত পার্সেন্ট আমি হাউস রেন্টে খরচ করি, ট্রিটমেন্টে কত পার্সেন্ট, এবং এডুকেশনে কত পার্সেন্ট। তার মানে প্রত্যেকটা সেগমেন্টের সাথে টোটালের একটা কি আছে, রিলেশন আছে। প্রত্যেকটা সেগমেন্টের সাথে, প্রত্যেকটা সেগমেন্ট বলতে হচ্ছে যে আমি এখানে প্রত্যেকটা ভ্যালু বুঝাইছি। ফুড বুঝাইছি একটা সেগমেন্ট, ক্লদিং বুঝাইছি একটা সেগমেন্ট, হাউস রেন্ট বুঝিয়েছি একটা সেগমেন্ট, ট্রিটমেন্টকে বুঝাইছি আরেকটা সেগমেন্ট, এবং এডুকেশনকে বুঝিয়েছি আরেকটা সেগমেন্ট। এখানে সেই কথাই বলছে, পাই চার্ট আর ইউজফুল। পাই চার্ট সবচেয়ে বেশি ইউজ হয় যখন রিলেশনশিপ অফ দা পার্টস বলতেছি প্রত্যেকটা ক্যাটাগরিকে বুঝাইছি আমরা, ক্লিয়ার? পার্টস বলতে হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা ক্যাটাগরিকে টোটালের সাথে, টোটালের কত পার্সেন্ট সেটা যদি শো করতে চাই, তাহলে পাই ডায়াগ্রামটা হচ্ছে মোস্ট সুইটেবল ওয়ে টু প্রেজেন্ট দ্য কোয়ালিটেটিভ ডেটা। বুঝতে পারছো? জি স্যার। যে হোল পার্টের কত পার্সেন্ট হচ্ছে যে সেগমেন্ট গুলা, সেটা যদি আমরা বুঝাইতে চাই তাহলে পাই চার্টটা অনেক বেশি পরিমাণে ইউজফুল। Pie chart or pie diagram is used to represent the frequency or percentage among the categories by displaying the categories as segment of the circle. সার্কেলের প্রত্যেকটা সেগমেন্টকে এইটার ক্যাটাগরি গুলোকে হিসেবে ধরে নেওয়া। যদি মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের যে পরিমাণ জায়গা আছে, এই পরিমাণ জায়গা হচ্ছে যে একজন বাবা তার ছেলে মেয়েদের সন্তানদের জন্য রেখে গেছে।
একজন বাবা তার সন্তানদের জন্য এই জায়গাটুকু রেখে গেছে। এখন ছেলে মেয়েদের ভিতরে কে কত অংশ পাবে, বাবা কতটুকু, সরি ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, ওনার ওয়াইফ কতটুকু পাবে, আবার হচ্ছে যে যদি তোমার বেঁচে থাকে, মা বেঁচে থাকে, মনে করো বাবা মরে গেছে, মরে গেছে, ছেলে মরে গেছে, কিন্তু তার ওই মহিলার মা, ওই পুরুষের মা বেঁচে আছে, তাহলে ওই মাও তার কিছু একটা অংশ পাবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন কে কত অংশ পাবে? ছেলেরা মেয়ের চেয়ে কতটুকু বেশি পায়? ছেলেরা মেয়ের চেয়ে ডাবল পায়, ডাবল পাইছেন, ডাবল। তাই না? জি স্যার। এরকম এক একজনের ক্ষেত্রে এক এক পোর্শন হইতে পারে। যেই যতজন আত্মীয় থাকবে তার, ওই মৃত ব্যক্তির যতজন আত্মীয় স্বজন থাকবে, হকদার থাকবে, তাদের প্রত্যেককে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ভাগ করে দিব। এখন কাকে কতটুকু ভাগ দিব তার হিস্সা অনুযায়ী, তার অংশ প্রপোর্শন অনুযায়ী আমরা ভাগ করে দিব। সে ভাগ করার টেকনিকটাই হচ্ছে আমাদের পাই ডায়াগ্রামের মতো। ঠিক আছে? এখানে আমি ইচ্ছে মতো বড় ছোট বার নিতে পারবো না। ওখানে যেরকম বার ডায়াগ্রামে ইচ্ছে করলে আমরা একটু বড় নিয়েছি বা মোটা নিয়েছি, এখানে কিন্তু সেরকম করা কিনা পসিবল না। তোমাদের যাদের ক্লাস বাসায় জ্যামিতি বক্সে চাঁদা আছে, চাঁদা? জি স্যার আছে। জ্যামিতি বক্সে চাঁদা লাগবে এটা আঁকতে গেলে। ঠিক আছে? জি আমরা স্যার। তোমাদেরকে পার্সেন্টেজ বের করা শিখেছিলাম, মনে আছে? জি স্যার। বলো তো একজন। জি, f by total into 100. রাইট। ফ্রিকোয়েন্সি By total into total by n to 100. 100, এটা হচ্ছে পার্সেন্টেজ, তাই না? জি স্যার। এখন এই যদি পার্সেন্টেজ না লিখে আমি এটাকে 360 লিখি, 360 লিখি, ঠিক আছে? তাহলে আমার প্রত্যেকটা সেগমেন্টে কতটুকু অ্যাঙ্গেল সেটা বের করে ফেলতে পারবো। দেখো, এই পার্সেন্টেজের পরিবর্তে পার্সেন্টেজ না লিখে এখন আমি এটা অ্যাঙ্গেল an gl না, জি gel gl না gle, অ্যাঙ্গেল বানান স্যার ANGLE gle লেখাও আছে অ্যাঙ্গেল। তাহলে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ইনটু 360, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরিতে কতটুকু অ্যাঙ্গেল হবে সেটা বের হয়ে যাবে। ক্লিয়ার? এই যে দেখো 100 কে 225 দিয়ে ভাগ দাও, 360 দিয়ে গুণ দাও, তাহলে তোমার অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে, অ্যাঙ্গেলের পরিমাণটা বের হয়ে যাবে। স্যার আজকের ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিলে ভালো হতো স্যার। আজকের ক্লাসটা একটু মানে বুঝতে একটু মানে পরে আর কি রেকর্ডিংটা না দিলে কথা বলিও না, আননেসেসারি কথা বলিও না, যখন যেটা দরকার তখন প্রোভাইড করা হবে। ঠিক জি আছে? স্যার। স্যার 144 হবে স্যার। রেকর্ডিং তো হচ্ছে, তো তোমার আর বলার দরকার নাই। আমাদের এই অ্যাঙ্গেলের পরিমাণটা বের করতে হবে। এখন চেক করে দেখো যে অ্যাঙ্গেলের পরিমাণটা কত আসে ফুডের জন্য। স্যার ফুডের জন্য আসে 144 144 আসে। জি। আচ্ছা, তাহলে ক্লদিং এর জন্য কত আসে? ক্লদিং এর জন্য আসে হচ্ছে স্যার ফ্র্যাকশন আছে 57.6। 144 আসছে না 160 আসছে? ও স্যার স্যার সরি, এটা ভুল করছি আমি, আমরা 250 লিখছি স্যার। ওইটা আসবে হলো গিয়ে 64 ক্লদিং। 64। এই যে আমরা অ্যাঙ্গেল বের করে রেখেছি, দেখো সময় কম আর করলাম না, নিজেদের চেক করলাম না। এই যে দেখো স্যার ক্যালকুলেশন সময় কি 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে নাকি শুধু 360 দিয়ে গুণ করতে হবে? 360 শুধু, ফ্রিকোয়েন্সি ভাগ টোটাল ইনটু 360। ডিগ্রিটা তো শুধু দেখান। সরি, কিছু বলছো? কি জানি বললো মানে স্যার বললাম যে ডিগ্রিটা তো শুধু দেখানোর জন্য, যে এটা 360 এর উপর ডিপেন্ডেন্ট।
হ্যাঁ, এটা যেহেতু আমার টোটাল একটা অ্যাঙ্গেলের একটা সার্কেলের ভিতরে 360 ডিগ্রি কোণ থাকে, এখানে কোণ 360 ডিগ্রি কোণটাকে আমাকে কি করতে হবে, 360 ডিগ্রি কোণটাকে আমার এখন অ্যালোকেট করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক না? সেই অ্যালোকেশনটাই আমরা এখানে করেছি। তাহলে সেই অ্যালোকেশনটা আমরা এখানে করছি। ফুডের জন্য হচ্ছে 160 ডিগ্রি, ক্লদিং এর জন্য 64, হাউস রেন্টের জন্য 80, ট্রিটমেন্টের জন্য 32, এডুকেশনের জন্য 24। এই টোটাল সবগুলা যোগ করলে অবশ্যই 360 আসতে হবে। এবার আমরা কিভাবে শুরু করব? আমরা দেখো, যখন আমরা ইয়েতে বার ডায়াগ্রাম এঁকেছি তখন আমরা একটা স্টার্টিং পয়েন্ট শুরু করছি। স্টার্টিং পয়েন্টটা কোন জায়গায়? এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এটা কি বলা হয়? স্টার্টিং পয়েন্ট। অরিজিন বা মূল বিন্দু, তাই না? অরিজিন বা মূল বিন্দু হচ্ছে যে কোন জায়গায়? এই যে যেখানে কাট করছে, ঠিক না? জি স্যার। ঠিক এরকম আমাদের একটা বৃত্ত এঁকে, একটা বৃত্ত আঁকলে বৃত্তেরও তো একটা কি আছে, একটা স্টার্টিং পয়েন্ট থাকা উচিত। বৃত্ত আমার, তোমরা তো স্কেল দিয়ে আঁকবা বা হচ্ছে যে কম্পাস দিয়ে আঁকবা, সুন্দর হবে। আমারও তো সুন্দর হয়নি, ঠিক আছে? তাহলে আমরা যদি ধরে নেই এই পয়েন্টটা হচ্ছে তার কেন্দ্র, যেমন এই যে এটা হচ্ছে তার কেন্দ্র, ঠিক না? জি স্যার। এই কেন্দ্র। এখন আমি এখান থেকে এই ইয়ের উপর কি বলে, এই বৃত্তের পরিধির উপর একটা রেখা টানবো। বৃত্তের পরিধির উপর যদি একটা রেখা টানি, সেই রেখাটা মনে করো হচ্ছে যে এটা। এখন তোমার হাতে যে স্কেল আছে, সরি পেন্সিল কম্পাস আছে না? জি স্যার। পেন্সিল কম্পাসটাকে, সরি পেন্সিল কম্পাস না, কাটা কম্পাস। চাঁদা 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 আছে না? জি স্যার। চাঁদাটা হচ্ছে কিরকম? হাফ বৃত্ত। এরকম একটা না চাঁদা থাকে? জি স্যার। এই চাঁদারই বরাবর একটা কি টান থাকে। এখানে লেখা আছে 90 ডিগ্রি। জি স্যার। 90 ডিগ্রি। এখানে আছে, এখানে লেখা থাকে 0, সরি 90 না, 90 এখান উপরে থেকে এই থাকে। পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। দেখছো? জি স্যার। এটা হচ্ছে যে 0, শুধু 0। তাহলে এই যে চাঁদার এই কেন্দ্রটা, এই চাঁদার এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা হচ্ছে তুমি এই কেন্দ্রের সাথে মিলিয়ে ফেলবা। আর এই রেখাটা মনে করো এটা হচ্ছে 0 ডিগ্রি। এই শূন্যটা হচ্ছে যে এর সাথে মিলাবা, এই রেখার সাথে। বুঝছো কিনা? বুঝাইতে পারতেছি? স্যার এই মেথডটা জানি স্যার, এই যে ইয়া করে। হ্যাঁ, তাহলে এই স্কেলের এই কেন্দ্র, এই যে আমাদের যে চাঁদাটা আছে, চাঁদার এই কেন্দ্রটা তুমি এখানে মিলাবা, এই যে এখানে। আর এই 0 ডিগ্রিটা হচ্ছে এর সাথে, এই রেখার সাথে মিলাই ফেলবা। এখানে মানে স্যার ঘুরায় ধরবো, মানে ঘুরায় ধরলাম চাঁদাটা। মিলানোর পর এরপরে তোমার এখন গুনতে হবে 10, 20, 30, 40, 50, 60। আমার কত আছে? 100। পার্সেন্টেজ দেওয়া থাকে স্যার চাঁদার মধ্যে কত ডিগ্রি? আমার 160 ডিগ্রি দরকার, এখানে আছে 90। 100, 10, 20, 30, 40, 50, 60, এই 60 এখানে মনে করো, জি স্যার। তাই না? তাহলে 60 ডিগ্রি হচ্ছে যে আমার এখান থেকে কাউন্ট করে করে এতটুকু পর্যন্ত আসলে 160 ডিগ্রি আসবে। জি স্যার। জি স্যার। হ্যাঁ। তাহলে এইটুকু হচ্ছে কার জন্য? ফুডের জন্য। ফুড। ওকে। এরপরে পরের অংশটা আবার স্কেলের 0টা চেঞ্জ করে নিবা, অথবা স্কেলটা যেখানে লাগানো আছে সেখান থেকে তুমি যদি বাম দিকে হিসাব করো তাহলে এখানে আসবে 64 ডিগ্রি। যেখানে লাগানো আছে ওটা তো দুই পাশেই কাউন্ট করা পসিবল, তাই না? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ইয়ে করি, আমার দরকার হচ্ছে কত ডিগ্রি? 64 ডিগ্রি। 64 ডিগ্রি আসলে আসবে ক্লদিং। এরপর আবার চেঞ্জ করে এই শূন্যটাকে এবার এই ঘরের সাথে মিলাবা। এই ঘরের সাথে মিলিয়ে হাউস রেন্ট আনবা। হাউস রেন্টের জন্য আছে কত? 80 ডিগ্রি। 80। এরপরে বাকিটা হচ্ছে যে আবার শূন্যটাকে এই ঘরের সাথে মিলাবা। কেন্দ্র সবসময় ঠিক থাকবে, শুধু এটা ঘুরে ঘুরে চেঞ্জ হবে। আর ট্রিটমেন্টের জন্য আসবে হচ্ছে 32 ডিগ্রি। 32 ট্রিটমেন্টের জন্য আসবে 32 ডিগ্রি। 32 ডিগ্রির জন্য এতটুকু। তাহলে বাকিটুকু আর লেখার দরকার নাই, বাকিটুকু অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এই যে চিত্রটা পাওয়া গেল, এটাকে আমরা বলছি কি?
পাই পাই চার্ট ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম পাই ডায়াগ্রাম, ফুড, ক্লদিং, হাউস রেন্ট, ট্রিটমেন্ট, এডুকেশন। তার মানে একজন মানুষের টোটাল ইনকামের 44% টাকা খরচ হয় তার ক্লদিং, হাউস রেন্টে, সরি খাবারে, আর 22% খরচ হয় হাউস রেন্টে, 18% হয় ক্লদিং এ। ঠিক আছে, 7%। এডুকেশনে খরচ হয় হচ্ছে 7%, আর ট্রিটমেন্টে খরচ হয় হচ্ছে যে কত পার্সেন্ট? 9%। ক্লিয়ার? জি স্যার এখানে এই পার্সেন্ট গুলো আসলো পার্সেন্টেজ গুলো না লিখলেও চলবে। পার্সেন্টেজ এখানে যে 60 দিয়ে গুণ দিছিল না, 360 দিয়ে গুণ দিছিল না, জি স্যার 360 দিয়ে গুণ না দিয়ে 100 দিয়ে গুণ দিলে 144 আসবে। শুধু শুধু 44 আসবে। মীরা করছিল তো তখন আমারে বললো না স্যার 44 আসছে। জি স্যার। ঠিক আছে, 100 দিয়ে গুণ দিলে আসবে 44। ও জি স্যার, যে আগে যেটা করছিলাম ওইটাই, যে মানে 100 দিয়ে গুণ দিছিলাম। হ্যাঁ, এটা গুণ লাগবে না তো, আমার এই আননেসেসারি এই কাজটুকু করার দরকার না। আমি শুধু ফুড, এডুকেশন, ট্রিটমেন্ট, হাউস রেন্ট, ক্লদিং এটা লিখলেই হবে। পার্সেন্টেজ গুলো আমাদের লেখার দরকার নাই। জি স্যার। ঠিক আছে, তাহলে কাজ বেড়ে যাবে। জি স্যার। ওকে, জি স্যার। এই যে দেখো আমরা এখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, রিক্রিয়েশন, চিত্ত বিনোদন তো আমরা অ্যাড করেছি। একজন মানুষের বেসিক নিডস এটাও একটা চিত্ত বিনোদন। একটা অর্গানাইজেশনের টোটাল যতজন ইয়ে আছে, ফ্যাকাল্টি আছে, তার ক্যাটাগরি গুলো দেওয়া আছে। প্রফেসর 4 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 6 জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 10 জন, লেকচারার হচ্ছে 20 জন। তাহলে এখন এটাকে আমরা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, এখানে পাই চার্ট বলে দিছে, এখানে বার চার্ট, পাই চার্ট বলে দিছে, কিন্তু আমরা অনেক সময় বলি না। বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, এখানে যেহেতু দুইটাই একসাথে করতে বলছে, এই কারণে বার এবং পাই দুইটাই বলে দিচ্ছে। আর যদি শুধুমাত্র একটা করতে বলতো তখন কোনোটাই বলতো না। বুঝতে পারছো? আচ্ছা, দুইটা বললে দুইটাই করতে হবে, হ্যাঁ, কিছুই না বললে যে কোনো একটা। কিছু না বললে যে কোনো একটা করা যাবে। ক্লিয়ার? জি স্যার। এটা একটা হোমওয়ার্ক, এটা আর আমি এখানে করে সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে? জি স্যার। ব্যাপার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ কোয়ান্টিটেটিভ ডাটা, দেখছো? কোয়ান্টিটেটিভ, জি স্যার। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ফর কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটাকে যদি গ্রাফিক্যাল প্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা বলছি যে যে মেথডগুলো ইউজ করি সেই মেথডগুলো হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, আর হচ্ছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজিভ। A graph is a visual representation of data by a continuous curve or a graph paper, on a graph paper. Chart or diagram are also attractive and eye-catching of the data and enlighten their inner pattern. ডেটার ভিতরে ডেটার যে সুপ্ত বৈশিষ্ট্যগুলো থাকে সেটা গ্রাফের মাধ্যমে এক্সপ্লেন করা যায়। ঠিক আছে? জি স্যার। হিস্টোগ্রাম নাম শুনছো? জি স্যার, নাম শুনছি। হিস্টোগ্রামের বাংলা লেখাটা যেটা সেটাকে বলা হয় আয়ত লেখ। গ্রাফ মানে তো লেখচিত্র, তাই না? জি স্যার। এই কারণে এটাকে বলা হয় আয়ত লেখ, আয়তকার। আয়তকার মানে কি? মানে আয়তকার, বর্গাকার। আয়তকার মানে কি? আয়তাকার স্থান যেটার ই বড়, প্রস্থ বড়। একটা দৈর্ঘ্য বড় থাকবে, প্রস্থটা ছোট থাকবে, এরকম একটা কি সীমাবদ্ধ ক্ষেত্র, চতুর্ভুজ। তাই না? জি স্যার। তাহলে histogram defined as a graphic presentation of a group frequency distribution by means of adjacent rectangle. Rectangle মানে কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। Adjacent মানে কি? মানে জানি না স্যার এটা।
অ্যাডজেসেন্ট মানে জানে না কেউ? হ্যাঁ, শব্দটা শুনছি কিন্তু মিনিংটা জানি না, মানে শব্দটা জানি না। তুমি বললা যে রামিমের বাসা হচ্ছে আর আমার বাসা পাশাপাশি, তুমি বললো যে হিজ হাউস ইজ অ্যাডজেসেন্ট টু আওয়ার হাউস, কাছাকাছি। পাশাপাশি। পাশাপাশি। বাসাটা আমাদের বাসাটা পাশাপাশি, এটাকে বলা হয় অ্যাডজেসেন্ট। ঠিক আছে? জি স্যার। যারা বার ডায়াগ্রাম আঁকতে পারে বা বার চার্ট আঁকতে পারে তাদেরকে হিস্টোগ্রাম আঁকা শেখানোর কোনো দরকার নেই। আমরা দেখো এই যে বার ডায়াগ্রাম এঁকেছিলাম, গ্যাপ আছে না দুইটা বারের মাঝখানে? জি স্যার, গ্যাপ আছে। দুইটা বারের মাঝখানে গ্যাপ আছে। আবার যখন মাল্টিপল বার চার্ট আঁকলাম, দুইটা বারের মাঝখানে গ্যাপ আছে? না স্যার। একই দেশের দুইটা বারের মাঝখানে গ্যাপ নাই, একই কোয়ার্টারে দুইটা বারের মাঝখানে গ্যাপ নাই। আমি ধরে নিলাম যে এই ডেটাগুলো নাই, শুধুমাত্র প্রথম ডেটাটাই আছে, মাত্র 3টা ভ্যালু আছে, 1টা 2টা 3টা। তাহলে এই যে ডায়াগ্রামটা এটাই হচ্ছে হিস্টোগ্রাম, মানে হচ্ছে কি থাকবে না, দুইটা বারের মাঝখানে গ্যাপ থাকবে না। কোনো গ্যাপ থাকবে না। There is no gaps between two bars. ঠিক আছে? এখানে সেই কথাটাই বলছে, দেখো, to construct a histogram the class interval are plotted along the x-axis. হিস্টোগ্রাম আঁকতে গেলে আমাদের কন্টিনিউয়াস কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে ক্লাস থাকে, ক্লাস 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এগুলোকে আমরা কি বলি? ক্লাস বলি বা ক্লাস লিমিট বলি, ঠিক না? জি স্যার। এই ক্লাসগুলোকে আমরা এক্স অ্যাক্সিসে প্লট করি, আর ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, রিলেটিভ ফ্রিকোয়েন্সি এগুলোকে ওয়াই অ্যাক্সিসে প্লট করি। এবং এই হিস্টোগ্রাম আঁকার ক্ষেত্রে ক্লাসের ইন্টারভালটা কতটুকু নিব সেটা হচ্ছে ক্লাসের ইন্টারভালের উপর নির্ভর করবে, ক্লাস উইডথের উপর নির্ভর করবে। ক্লাস উইডথ যত লম্বা, হিস্টোগ্রামের ক্লাসের ইন্টারভালটা তত লম্বা হবে। ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সি যা আছে তাই হবে। যদি সকলগুলো যদি ইকুয়াল, ক্লাসটা যদি ইকুয়াল ক্লাস ইন্টারভাল হয়, কখনো কখনো আনইকুয়াল ক্লাস ইন্টারভালও থাকে, সেই ক্ষেত্রে তখন আর আমরা এই হিস্টোগ্রামটা ওভাবে করতে পারি না। তখন কিভাবে করতে হয় সেটা আমরা আবার আলাদাভাবে দেখাবো। আনইকুয়াল ক্লাস ইন্টারভালের জন্য আমরা হিস্টোগ্রাম কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখাবো। এখানে একটা ডেটা দেওয়া আছে, আমরা তোমাদেরকে সেম অঙ্কটা করাইছিলাম তোমাদের ক্লাসে, এই অঙ্কটাই তোমরা করছিলে, মনে আছে কিনা দেখো? বলছিলাম যে কত ঘন্টা পড়ালেখা গত করবে? সপ্তাহে তোমরা, আগামী সপ্তাহে তো পরীক্ষা, তাহলে এই সপ্তাহে আমি একটা সার্ভে করলাম যে তোমরা গত সপ্তাহে তোমরা কত ঘন্টা পড়াশোনা করেছো, তার একটা ডেটা দাও। কেউ বলছে 15 ঘন্টা, কেউ বলছে 10 ঘন্টা, কেউ বলছে 12 ঘন্টা, কেউ বলছে 17 ঘন্টা, এভাবে 60 ঘন্টা পর্যন্ত ডাটা আছে। তাহলে 0 থেকে 10 থেকে 20 ঘন্টা পড়াশোনা করেছে এমন স্টুডেন্ট পাওয়া গেছে 2 জন, 20 থেকে 30 ঘন্টা পড়াশোনা করেছে এমন স্টুডেন্ট 4 জন, আবার 40 থেকে 50 ঘন্টা পড়াশোনা করছে সপ্তাহে, তারা এমনও আছে 3 জন। একজন পাওয়া গেছে খুবই আনইউজুয়াল, সে 50 থেকে 60 ঘন্টা পড়ছে উইকলি, অনেক বেশি পড়াশোনা করছে। এখন বলছে প্রেজেন্ট দ্য অ্যাবাভ ডেটা বাই ইউজিং সুইটেবল গ্রাফ। দেখো এখানে আমাদের বার ডায়াগ্রামও হবে না, পাই ডায়াগ্রামও হবে না, হবে? না স্যার, কেন হবে না? কোয়ান্টিটেটিভ ডাটা। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ কিভাবে বুঝলাম? তার নাম্বার আছে স্যার। গণনা করা যায়। এই যে নাম্বার, এটা দেখে, তাই না? জি স্যার। জি স্যার। শিওর? জি স্যার। এটা দেখে? জি স্যার। কলাম দেখে না স্যার, প্রথমটা স্টার্টিং আওয়ার। এখানেও তো নাম্বার ছিল, এই যে নাম্বার। কিন্তু স্টার্টিং আওয়ার মানে ক্যাটাগরিটা ক্যাটাগরি সংখ্যাভাবে ভাগ করা যায় না। মানে কাউন্ট করা যে এরকম কোন একটা ভেরিয়েবল কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ সেটা দেখার জন্য আমাদেরকে দেখতে হয় এইটা। কোনটা দেখতে হয়? প্রথমটা। প্রথম কলামের
ক্লাসগুলো, প্রথম ক্লাসের রো গুলো, ঠিক আছে? জি তো স্যার। ভুল যাতে না হয়। তাহলে এখন দেখো, এটা হচ্ছে আমার প্রথম ক্লাস। এই ক্লাসের রো গুলো হচ্ছে এগুলো। এই রো গুলোর যতগুলো ভ্যালু আছে সবগুলাই কেমন কেমন Quantitative। স্যার কোয়ান্টিটি কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটি ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো কিভাবে আঁকছি আমরা, একটু এখানে দেখাই দেই। জিরো, হাইয়েস্ট ভ্যালু কত আছে? 7 তাহলে আমার এই ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসটাকে এমন ভাবে কাটতে হবে যাতে 7টা ইনক্লুড হয়। স্যার 10 পর্যন্ত কাটতে হবে। 1 1 2 3 4 2 3 4 5 6 7 এভাবেও কাটতে পারো, অথবা 2 4 6 এভাবেও কাটতে পারো। 2 4 6 এখানে হচ্ছে 8, ঠিক আছে? 8 দেখাইলাম, এখানে বাম পাশে লিখবা তোমরা। আর ভার্টিক্যাল অ্যাক্সিসে, হরিজন্টাল অ্যাক্সিসে এখান থেকে শুরু করলাম, মনে করো আমরা গ্যাপ দিলাম, তাহলে 10 20 30 40 50 60 আর লাগবে না। তাহলে এই হচ্ছে যে আমাদের ডায়াগ্রামের অ্যাক্সিস গুলো। এখন দেখো 10 থেকে 20 ঘন্টা পড়াশোনা করেছে এমন স্টুডেন্ট কতজন? 2 জন। ওই বার ডায়াগ্রামের মতো। 20 থেকে 30 ঘন্টা পড়াশোনা করছে কতজন? 4 জন। এখানে পার্থক্য হচ্ছে এই দুইটা বারের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। ঠিক আছে? এরপরে কয়জন? 3 জন। এরপরে আচ্ছা, কয়জন? 7 জন, 7 জন। 30 থেকে 40, 7 জন। এইবার আবার আসবে। সাতজন। এরপরে কয়জন? 3 জন। এরপরে 1 জন। এই যে ডায়াগ্রামটা আঁকলাম এটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম কাজ কিসের জন্য? ভেরিয়েবলটার নাম কি? স্টাডিং আওয়ার্স। হ্যাঁ, হিস্টোগ্রাম ফর স্টাডিং আওয়ার্স অফ দ্য স্টুডেন্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে স্টাডিং আওয়ার, এগুলো হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। এই সংখ্যাগুলো হচ্ছে বোঝায় হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, আর এই সংখ্যাগুলো দ্বারা বোঝানো হয় কয় ঘন্টা পড়াশোনা করছে। 10 থেকে 20 ঘন্টা পড়াশোনা করছে হচ্ছে 2 জন, 20 থেকে 30 ঘন্টা পড়াশোনা করছে 4 জন, 30 থেকে 40 ঘন্টা পড়াশোনা করছে 7 জন,
40 থেকে 50 ঘন্টা পড়াশোনা করছে 3 জন, ঠিক আছে, আর 50 থেকে 60 ঘন্টা পড়াশোনা করছে একজন। এই যে ডায়াগ্রামটা আঁকলাম এটার নাম হচ্ছে হিস্টোগ্রাম। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। মুছে দিলাম। এটা হচ্ছে দেখো আমাদের বার ডায়াগ্রাম আর পাই ডায়াগ্রামের এই কি বলে বার ডায়াগ্রাম আঁকতে আর হিস্টোগ্রাম আঁকার মাঝে কোনো পার্থক্য আছে? স্যার আছে তো শুধু স্যার, এটা যে গ্যাপ কোয়ালিটিভ হবে আর না, কোয়ান্টিটেটিভ। শুধু মাঝখানে গ্যাপ নাই, আঁকার গ্যাপ মাঝে কোনো পার্থক্য নাই, ঠিক না? জি স্যার। আঁকার মাঝে কোনো পার্থক্য নাই, শুধু মাঝখানে হচ্ছে গ্যাপটা দিব না, ওখানে গ্যাপ দিয়েছি এখানে গ্যাপ দিব না। জি কারণ আমরা জানি 0 থেকে 10, 10 থেকে 20, আবার 20 থেকে 30 এভাবে বের হয়ে গেছে, তো এখানে আর ইয়ে করার সুযোগ নাই। ক্লিয়ার? জি স্যার, জি স্যার ক্লিয়ার। স্যার প্রত্যেকটা নিয়মের একটা একটা করে অঙ্ক তোমরা করবা। জি স্যার, স্যার আজকে এই পর্যন্ত রাখেন না স্যার। কে? স্যার আমি স্যার রায়হান, ওই যে সাজিদ হোসেন রায়হান। কি বলছো? স্যার সাজিদ হোসেন রায়হান স্যার। কি হয়েছে তোমার? তোমার এত স্ট্রেংথ কম কেন, ফিটনেস কম কেন? তো না আমার